গল্পকথনে আপনাদের আমন্ত্রণ। পড়ছি জাহানারা ইমামের ক্যান্সারের সাথে বসবাস। আজ থাকছে এর প্রথম পর্ব। গল্প শুনতে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দাঁত নিয়ে আমার ছোটবেলা থেকেই ঝঞ্ঝাট। প্রায় দাঁতে ব্যথা হতো। মা বলতেন দাঁতে পোকা লেগেছে, তারপরই বকুনি লাগাতেন। এত করে বলি চকলেট লেমন জুস খাবি না অত বেশি, রাতে দাঁত মেজে শুবি। তা কে কার কথা শোনে? এখন মর দাঁতের ব্যথায়। মা বকতেন বটে, তবে তার পরপরই দাঁতের যন্ত্রণা উপশমের জন্য ওষুধপত্রের ব্যবস্থা করতে ব্যস্ত হয়ে পড়তেন। শহরে মাঝে মাঝে দাঁতের পোকা ঝাড়ানোর ওঝা আসত। এখন তো জানি দাঁতের পোকা বলে কিছু নেই, অসুখটা হলো দাঁতের ক্যারিজ। কিন্তু সেই কালে পোকা ঝাড়া লোকটি কি এক শেকড় গালে বুলিয়ে দাঁতের ভেতর থেকে সত্যি সত্যি পোকা বের করে আনত। ওরা কানের ভেতর থেকে পোকা এবং ময়লা বের করত ওই সব জড়ি বুটি ছুঁয়ে। আব্বা এসব বিশ্বাস করতেন না, বলতেন সব বুজরুকি, পয়সা কামায়ের ফন্দি। ওরা আগে থেকেই হাতের তালুতে পোকা লুকিয়ে রেখে হাত সাফাই করে দেখায় যে ওগুলো দাঁত বা কান থেকে বের করেছে। আসলে কান পাকলেও কম যন্ত্রণা হতো না। আর ছোটবেলায় কে না কান পাকাতে ভুগেছে। তাই ওরা যখন জড়ি বুটি ছুঁয়ে এসব করত, সহজ বিশ্বাসে অনেক সময় ব্যথা আরাম হয়ে যেত। ছোটবেলায় মিষ্টি জিনিস খুবই একটু বেশি খেতাম। চকলেট, লজেন্স, না পেলে ফিরনি, পায়েস, সেটাও না থাকলে মুঠো মুঠো চিনি। গুড়ও বাদ যেত না। খেজুর গুড়ের পাটালি, আহা, চকলেটের মতো চুষে চুষে খেতে কি মজা। তাই মিষ্টি খাওয়ার শাস্তিও বড় কম পাইনি। দাঁতের ক্যারিজ এত বেশি হয়েছিল যে অনেক দাঁতের গোড়া এবং কোনো কোনো দাঁতের আগা ক্ষয়ে গিয়েছিল। চোয়ালের মোটা মোটা দাঁতের মধ্যেখানেও ক্ষয়ে ছিদ্র হয়ে গিয়েছিল। খুব ব্যথা হলে মা সামান্য এক চিলতে তুলো আয়োডিনে ভিজিয়ে দাঁতের মধ্যেখানে ঢুকিয়ে দিয়ে বলতেন, চেপে থাক। এতে সাময়িক উপশম হতো। কিন্তু সেকালে দাঁতের ক্যারিজ সম্বন্ধে আজকের মতো এত স্বাস্থ্য সচেতনতা ছিল না। একটু বড় হতে যখন চোয়ালের দাঁতগুলো পড়ে গেল, তখন খুব আরাম পেলাম। আবার সব নতুন দাঁত উঠল। আগে তো ক্যারিজের জন্য বাঁ পাশের চোয়ালের দাঁতে চিবোতেই পারতাম না, শুধু ডান দিকের দাঁতে চিবোতাম। নতুন দাঁত ওঠার পর সে কি আরাম! এখন এই দুই দিক দিয়েই চিবিয়ে চিবিয়ে খেতে পারছি। কিন্তু এ আরামও বেশি দিন ভোগ করতে পারলাম না। যখন বয়স 26-27, 2 ছেলের মা হয়ে গেছি, সেই সময় হঠাৎ আবার চোয়ালের মাড়িতে ভীষণ যন্ত্রণা। গাল ফুলে গেল, কিছু খেতে পারি না। কটকট ব্যথার চোটে চিৎকার, বাড়ি শুদ্ধ লোক অস্থির। ডাক্তার দেখে এবং এক্সরে করিয়ে পরে বললেন, ওপর নিচ দুপাশে দুটো করে আক্কেল দাঁত ওঠেনি, ওঠার জায়গাও নেই মাড়িতে, অথচ ওঠার জন্য গুতুগুতি করছে, তাই এত ব্যথা। সে কি, এখনও আক্কেল দাঁত ওঠেনি? ও নাকি 17-18 বছরেই ওঠে, আমার তো এখন 26-27। স্বামী মুখ টিপে হেসে আস্তে করে বলল, এখনও আক্কেল হয়নি। আমি রেগে কাই হলেও করবার কিছু ছিল না। ডাক্তার বললেন, ওষুধ দিচ্ছি, আগে ফলো আর ব্যথা কমুক, তারপর মাড়ির উপর দিকে চিরে দেব, তাহলে দাঁত উঠেও যেতে পারে। কিন্তু আক্কেল দাঁত উঠতে পারেনি, কারণ জায়গা তো নেই। কেন নেই? মনুষ্য দেহ যিনি তৈরি করেন তিনি তো সর্বঙ্গ মাপ মতোই করেন। তাহলে আমার বেলায় এই ব্যত্যয় কেন? কেন মাড়িতে জায়গা নেই, অথচ ভেতরে আক্কেল দাঁত রয়েছে? ফোলা ও ব্যথা কমার পর মাড়ির উপর দিকটা একটুখানি চিরে দিয়েও শেষ পর্যন্ত দাঁত মাথাচাড়া দিতে পারেনি। বছর 2 প্রায় ব্যথাই হলো। তারপর ডাক্তার একদিন বললেন, দাঁতগুলো তুলে ফেলতে হবে, নইলে চিরকালই ওর এই রকম গুতুগুতি করবে
আর আপনি কয়েক মাস পর পর ব্যথা ভুগবেন। একে একে 4টে কাঁচা তরতাজা দাঁত তুলে ফেলতে হলো। এত ধকল গেছে দাঁতের উপর দিয়ে। তাই বলে ক্যান্সার? এ তো দুঃস্বপ্নেও ভাবিনি। শুনি যে পান খেলে ক্যান্সার হতে পারে। জীবনে কখনো পান খাইনি, সুপুরি চিবাইনি। তাহলে? ডাক্তার প্রথম যখন বলেছিলেন ক্যান্সার হওয়া বিচিত্র নয়, তখনও এতটা গুরুত্ব দেইনি, কারণ দাঁত নিয়ে কষ্ট পাওয়া আমার তো আশৈশব ব্যাপার। মাড়ির দাঁত তোলার পরও ভোগান্তির শেষ হয়নি। আজ এখানে নড়ে, কাল ওখানে কনকন করে। 1981 সালের মাঝামাঝি ডান পাশের দুটো দাঁতের গোড়ার ভেতরের মাড়ির একটু ঘায়ের মতো দেখা গেল। ডাক্তার একটা মলম দিলেন। কয়েকদিন লাগানোর পর ভালো হয়ে গেল। মাসখানেক পর আবার ওই একই জায়গাতেই ঘাটা দেখা দিল। খুবই নিরীহ চেহারার ঘা। ব্যথা নেই, কেবল সাদাটে রঙের একটু উঁচু মতো। আঙুল দিলে খসখসে লাগে। তখন আমি নানা কাজে খুবই ব্যস্ত, মরবার ফুরসত নেই, এমনই ব্যাপার। মাড়ির ব্যথাহীন নিরীহ ঘা নিয়ে মাথা ঘামানোর সময় নেই। ক্যান্সার হতে পারে কথাটা বলেছিলেন বাড়ির কাছে বসেন এমন এক নবীন দাঁতের ডাক্তার। আমার 30 বছরের পুরনো দাঁতের ডাক্তার ফখরুজ্জামানের চেম্বার বাসা থেকে বেশ দূরে, বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে। অঝোর বর্ষার সময় এত দূরে যেতে পারিনি বলে পাড়ার ডাক্তারকে দেখিয়েছিলাম। এখন আবার তার কাছে ছুটলাম। তিনি সব শুনে হেসে উড়িয়ে দিলেন। আরে দূর, ক্যান্সার হওয়া কি এত সহজ? আপনি কয়েকদিন রোজ আসুন, আমি অ্যাসিড দিয়ে মাড়ির জায়গাটা ওয়াশ করে দেব, কদিনেই ভালো হয়ে যাবে। কী অ্যাসিড দিয়ে ধুতে চেয়েছিলেন সে নামটা এতদিনে মনে নেই। যাই হোক, বেশ কয়েক সপ্তাহ গেলাম, কিন্তু কোনো ফল হলো না। ওটা কমেও না, আবার বাড়েও না। কেবল ওখানকার দাঁত দুটো বেশি নড়বড় করে। ততদিনে আমার মনে একটু একটু ভয়ের ছায়া পড়তে শুরু করেছে। কি করি? বোন জামাই, ননদ নন্দাই, ভাগ্নে ভাগ্নি, ভাস্তে ভাস্তি সবাইকে জিজ্ঞেস করি, কেউ কোনো সঠিক পরামর্শ দিতে পারে না। শোনা মাত্র সবাই প্রথমে ভয় খায়, তারপর আশ্বাস দেয়, আরে না, আপনার ওসব হতে যাবে কেন? যেন ক্যান্সার হয় লোক বেছে বেছে। এই করতে করতে আরও 2-3 মাস চলে গেল। একজন বললেন, গুলশানে একটা দাঁতের ক্লিনিক আছে, আমেরিকানরা চালায়, ওখানে দেখাতে পারেন। ছুটলাম সেখানে। ক্লিনিকের ভিতরে ঢুকেই মন ভালো হয়ে গেল। ইস, এ যে একেবারে খোদ আমেরিকান কোনো ডেন্টাল ক্লিনিকের মতো দেখাচ্ছে। 1974 সালে আমেরিকায় এক দাঁতের ডাক্তারের চেম্বারে চিকিৎসা করিয়েছিলাম। তখন দেখেছি ওদের ঘর দোয়ার যন্ত্রপাতি, চেয়ারের ঝকঝকে চেহারা। এরা এখানে হুবহু ওই রকম চেয়ার এনে বসিয়েছে, ওই রকম অত্যাধুনিক যন্ত্রপাতি, দাঁতের জন্য আলাদা বিশেষ ধরনের এক্স-রে মেশিন। দেখে শুনে ওদের উপর ভক্তি বেড়ে গেল। ভাবলাম, যাক, ঠিক জায়গাতে এসেছি, এবার আমার সঠিক চিকিৎসা হবে। 2জন ডাক্তার পরীক্ষা করলেন আমায়। দুজনই খাস আমেরিকান, দাঁতের ডাক্তারির যথাযোগ্য ডিগ্রিধারী। এদেশে আছেন একজন খ্রিস্টান মিশনারি সংস্থার সঙ্গে যুক্ত হয়ে। এদের বেশিরভাগ কাজই সেবামূলক এবং তা বাংলাদেশের মফস্বল শহর ও গ্রামেগঞ্জে, দরিদ্রদের মধ্যে। এরা আমায় পরীক্ষা করে দাঁতের এক্স-রের ছবি তুলে দেখে আমায় অভয় আশ্বাস দিলেন, কোনো সমস্যা নেই, ক্যান্সারের কোনো নাম নিশানাও তো দেখছি না। তুমি 3 বেলা গ্যাকোফেক্স দিয়ে কুল্লি করবে আর টুথব্রাশ দিয়ে খুব জোরে জোরে মাড়ি ঘষে ঘষে ধুবে। ডাক্তার শুভেচ্ছার নিদর্শনস্বরূপ এক শিশি গ্যাকোফেক্স উপহার দিলেন। বাড়িতে এসে দেখি শিশির গায়ে ওষুধের সঙ্গে পানি মেশাবার মাপ লেখা আছে। 1 ভাগ গ্যাকোফেক্সের সঙ্গে 5 ভাগ পানি মিশিয়ে কুল্লি করবে। আমেরিকান ডাক্তার সেখানে আমাকে 1 ভাগ ঔষধ 3 ভাগ পানি মিশিয়ে, অর্থাৎ অনেক বেশি কড়া করে ব্যবহারের নির্দেশ দিয়েছেন। আমি ভালো মন্দ বিচার না করে ডাক্তারের নির্দেশ মাফিক কুল্লি করতে এবং মাড়িতে ব্রাশ ঘষতে লাগলাম রোজ 3 বার করে। মাসখানেকে মাড়ির অবস্থা আরও খারাপ হলো। তখন আর আমেরিকান ডাক্তারের উপর আস্থা রাখতে পারলাম না।
দিশেহারা হয়ে একবার মেডিকেল কলেজের দন্ত বিভাগে যাই, আবার কারো পরামর্শে অন্য কোনো বড় দন্ত চিকিৎসকের চেম্বারে যাই। এই করে করে আরও 2-3 মাস কাটল। এখন একটু একটু ঘুষঘুষে জ্বর হয়, নড়বড়ে দাঁত দুটোর গোড়ায় ব্যথা হয়, ওইখানে কিছু চিবোনো যায় না। 7-8 রঙের ফাঙ্গাসের মতো ঘাটাও একটু বিস্তৃতি লাভ করেছে মাড়ির গায়ে। 1982 সালে ফেব্রুয়ারি-মার্চের দিকে হঠাৎ আমি ভয় খেয়ে গেলাম। সত্যি সত্যি যদি ক্যান্সার হয়ে থাকে তাহলে কি করব? বায়োপসি করলে বোঝা যাবে। কিন্তু যা উল্টাপাল্টা চিকিৎসা হলো এই কয় মাসে, তাতে এখানে বায়োপসি করাতেও তো ভয় হচ্ছে। আত্মীয়স্বজন বন্ধুবান্ধব সবাই বলল, জামির কাছে চলে যাও। সত্যিই তো, জামির কাছে যাওয়ার কথা ভাবছি না কেন? আসলে ক্যান্সার যে আমার হতে পারে এটাই তো মনকে বিশ্বাস করাতে পারি নাই। এত সামান্য উপসর্গ, এর চেয়ে কত বেশি হয় কত লোকের। ওষুধপত্র করে সেরে যায়, আর আমার তো তেমন কিছু নয়, সামান্য একটু ঘা। তার ব্যথা বেদনাও তেমন নেই, 2টো দাঁত নড়ে, সে তো কত লোকেরই নড়ে, তুলে ফেললেই ল্যাঠা চুকে যায়। তাহলে এতদিন তুলিনি কেন? ডাক্তাররাই তো তোলার কথা বলেনি কেন? কে জানে। জামি এমনিতেও চিঠি লিখছিল বারবারে, মা 2-3 বছর আসনি, এবার সামারে অবশ্যই আসবে বেড়াতে। তা সামার অর্থাৎ জুন-জুলাই পর্যন্ত অপেক্ষা করতে সাহস হলো না। মে মাসেই টিকিট কেটে রওনা হলাম মিশিগানের পথে, জামির কাছে। আগে প্রতিবার মিশিগান যাবার পথে লন্ডনে থামতে হতো 1-1.5 মাসের জন্য। এখানে আছে ভাইয়েরা, বোনের মেয়েরা, বন্ধুরা, প্রত্যেক বাড়িতেই পালা করে থাকতে হতো। এবার অসুখের চিকিৎসা করাতে যাচ্ছে আমেরিকায়। তা আবার যে সে অসুখ নয়, খোদ ক্যান্সারের আশঙ্কা। বেশি দেরি করা উচিত হবে না, তাহলে ক্যান্সার যদি তাই হয় কুপিত হয়ে উঠতে পারে। সেই কারণে এবার লন্ডনে যাত্রাবিরতির মেয়াদ 1 সপ্তাহের বেশি রাখিনি। ঢাকা থেকেই টিকিটে সেই মতো তারিখ বসিয়ে এনেছি। উঠেছি ছোট ভাই সিরাজুর রহমানের বিবিসির বাড়িতে। কিন্তু আমি মাত্র 1 সপ্তাহ থাকবো শুনে সিরাজ মুখ ভার করে ফেলল। ওর বউ সোফিয়া মর্মাহত। 1974 সালে এদের বাড়িতে 1.25 মাস ছিলাম। সে সময় আমার ওজন 30 পাউন্ড কমে কঙ্কালসার হয়ে গিয়েছিলাম। তখন এই সিরাজি প্রতি শনিবার নিজে বেছে বেছে বাজার করে নিজের হাতে মাছ রান্না করে কত যত্ন করে আমাকে খাইয়েছে স্বাস্থ্য ভালো করে দেবার জন্য। 1979 সালেও এসে 1.5 মাস ছিলাম সিরাজের এই বাড়িতেই। আর এবার কিনা মাত্র 1 সপ্তাহ। আমি বুঝিয়ে বললাম, দেখো চিকিৎসা তো এখনও করাবো না, করাবো আমেরিকায়। তাই এবার এখানে বেশি দেরি করা ঠিক হবে না। যদি বলো এখানে চিকিৎসা করিয়ে সুবিধা হবে তাহলে এখানেই না হয় থেকে যাই। কিন্তু লন্ডনের ন্যাশনাল হেলথ কেয়ার সিস্টেমে বহিরাগত কারো বিনা বা কম খরচে চিকিৎসা করার কোনো সুযোগ নেই। তাই এই প্রশ্নে সিরাজ চুপ করে থাকলো। কিন্তু আমি যখন আবার বলতে শুরু করলাম অসুখটা যদি ক্যান্সারই হয় তাহলে এখানে অযথা দেরি করা উচিত হবে না, তখন সিরাজ তুড়ি মেরে উড়িয়ে দিয়ে দিল আমার অমূলক আশঙ্কা। দূর, ওসব ক্যান্সার ফ্যান্সার কিছু হয়নি তোমার বুবু। ওরকম মারি ফোলা দাঁত নড়া দুনিয়া শুদ্ধ লোকের হচ্ছে। তুমি অন্তত আরেকটা সপ্তাহ বাড়িয়ে নাও। সিরাজ সোফিয়ার পুত্রবধূ শিরিনও খুব মর্মাহত। আমি এবার লন্ডনে বেশি দিন থাকবো না বলে। শিরিন আমার সেজ বোনের মেয়ে। সিরাজ সোফিয়ার ছেলে স্বপনের সঙ্গে তার বিয়ে হয়েছে মাত্র 5 মাস আগে। তাদের নতুন জীবনের নতুন সংসারে তাদের পাখির নীড়ের মতো ভালোবাসায় আমি কিছুদিন থাকবো না, এটা সে ভাবতেই পারছে না। বাবা মা ভাই বোন ছেড়ে সুদূর লন্ডনে স্বামীর ঘর করতে এসেছে। স্বভাবতই তাদের জন্য মাঝে মাঝে মন কেমন করে। আর এখন তার বড় খালা এখানে এসেও তার সঙ্গে কয়েকটা দিন কাটাবে না।
অতএব লন্ডনে আরেক সপ্তাহ থাকার মেয়াদ বাড়ানো হলো। মন খুঁতখুত করতে লাগলো। ঢাকায় কয়েক মাস অযথা দেরি হয়েছে। সঠিক পন্থায় চিকিৎসার অনুসন্ধান হয়নি। লন্ডনেও এই 2 সপ্তাহ কোনো প্রাথমিক চেকআপের কাজও কম খরচে করানোর কোনো উপায় নেই। আর আমি যখন আমেরিকাতেই চিকিৎসা করাবো বলে স্থির করেছি, তখন লন্ডনে বহিরাগত পেশেন্ট হিসেবে বারবার পয়সা খরচ করার কোনো মানে হয় না। আবার একেবারে কিছু না করিয়েই 2 সপ্তাহ এমনি হেসে খেলে দাওয়াত খেয়ে বেরিয়ে কাটাবো, যদি এরই মধ্যে অসুখ আরও বেড়ে যায়। কিন্তু ওই অসুখটা যে হতে পারে, সেই কথাটাই যে কেউ মানতে চাচ্ছে না। সবাই বলছে, দূর, তোমার কেন ক্যান্সার হতে যাবে। আমার খুঁতখুঁতানি দূর করার জন্য সিরাজ তার বন্ধু এক ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে গেল। তিনি তার চেম্বার বসিয়ে এমনি একটু দেখে টেখে বললেন, বায়োপসি না করে তো কিছু বলা যাবে না, তা আপাতত 1 কোর্স অ্যান্টিবায়োটিক খান, এমনি ইনফেকশন যেটা সেটা ভালো হয়ে যাবে। বায়োপসি না করে যে ক্যান্সারের বিষয়ে কিছু বলা যাবে না, সে তো আমিও জানি। ঢাকায় 2 বার বায়োপসি করার উদ্যোগ নিয়েও বায়োপসি করানো হয়নি, সে আরেক কাহিনী। মনের মধ্যে দুশ্চিন্তা পুরে মুখে হাসি টেনে 2 সপ্তাহ লন্ডনে রইলাম সিরাজ, সফিয়া আর শিরিন স্বপনের বাড়িতে। তাদের সাথে অন্য আত্মীয় বন্ধুদের বাড়িতে গেলাম, খেলাম। ফ্রাঙ্কফুর্টে আমার সব ছোট ভাই মোস্তফা কামাল পাশা থাকে, তার সঙ্গে ফোনে বেশ কয়েকবার কথা বললাম। আমি যে যাত্রা ফ্রাঙ্কফুর্টে যেতে পারলাম না, সেজন্য সেও মর্মাহত। 1977 সালে ফ্রাঙ্কফুর্টে গিয়েছিলাম তার ছবির মতো সুন্দর করে সাজানো ফ্ল্যাটে। তার সঙ্গে গাড়িতে করে ঘুরে বেরিয়েছিলাম ইউরোপের কয়েকটা দেশে। 77-এর উজ্জ্বল গ্রীষ্মের সেই সব মধুর স্মৃতির কথা মনে করে আমিও দীর্ঘশ্বাস ফেললাম। 30 মে গিয়ে নামলাম মিশিগানের ডেট্রয়েট এয়ারপোর্টে। ডেট্রয়েট থেকে 25-26 মাইল দূরে ওকল্যান্ড কাউন্টিতে ওয়েস্ট ব্লুমফিল্ড শহরে জামিদের বাস। তার মহল্লার নাম কিগো হাব্রার। সেখান থেকে কয়েক মাইল দূরেই আমার আরেক ভাই শামসুল হকের বাড়ি, রোলিং রিজ রোড। গত 20-22 বছর ধরে শামু এখানেই আছে। এদেশেরই নাগরিক, প্রতিষ্ঠিত সাইকিয়াট্রিস্ট। আমি পৌঁছানোর আগেই জামি শামুর সঙ্গে পরামর্শ করে রেখেছিল কোন ডাক্তারকে দেখানো যায়। অন্য সব চিকিৎসার মতো দাঁতের চিকিৎসাও এদেশে হাইলি স্পেশালাইজড। যিনি দাঁত তোলেন তিনি মাড়ির চিকিৎসা করেন না, যিনি মাড়ির রোগ নির্ণয় করেন তিনি আবার রুট ক্যানেলিং করেন না। 1974 সালে আমি দাঁতের সাধারণ চেকআপ, স্কেলিং এবং রুট ক্যানেলিংয়ের জন্য 3 জন ভিন্ন ভিন্ন ডাক্তারের কাছে গিয়েছিলাম। এবার আমাকে দেখবেন মুখের ক্যান্সার বিশেষজ্ঞ এক ডেন্টাল সার্জন। তার নাম ডাক্তার রবার্ট ম্যাকিন্টশ। শামু এবং তার স্ত্রী জোসেফিন দুজনেই বলল, ডাক্তার ম্যাকিন্টশ খুব দক্ষ, অভিজ্ঞ এবং নামকরা ডাক্তার। গেলাম তার চেম্বারে। মেপল রোডের এক প্রান্তে বেশ প্রশস্ত এক জায়গা, টালির ছাদ দেওয়া অনেকগুলো একতলা ছোট ছোট ঘর। এটা হলো ব্লুমফিল্ড হিলস মেডিকেল ভিলেজ। এখানে অনেকগুলো ডাক্তারের প্রাইভেট প্র্যাকটিসের চেম্বার। এরই একটা চেম্বার ডাক্তার ম্যাকিন্টশ এবং তার সহযোগী আরেক ডাক্তার লেপজেক এর। ঢুকেই প্রথমে রুগীদের বসার ঘর, খুব সুন্দরভাবে কার্পেট এবং গদিমোড়া সুদৃশ্য চেয়ার দিয়ে সাজানো। সেন্টার ও সাইড টেবিলগুলো ভর্তি হয়ে উপচে পড়ছে বিভিন্ন রকম ম্যাগাজিনে। ঘরের একপাশে দেয়ালের একটা কাচের স্লাইডিং জানালা। আমার ঘরে ঢোকার পর জামি সেই স্লাইডিং জানালার ঘষা কাজ সারাতেই দেখতে পেলাম ওপাশে বসা নার্সের মুখ। জামি তাকে আমার নাম বলতে তিনি হেসে বললেন, হ্যাভ এ সিট প্লিজ। আমরা দুজনেই বসে 2টো ম্যাগাজিন হাতে তুলে নিলাম। দেখলাম বিভিন্ন ধরনের ম্যাগাজিন রয়েছে, গুরুগম্ভীর থেকে হালকা চটুল বিনোদন ম্যাগাজিন, অর্থাৎ সব ধরনের পাঠকের মন মতো ম্যাগাজিন রাখা হয়েছে। বাচ্চাদের জন্য অনেক ছড়া ছবির বই। রিসেপশন নার্সের জানালার পাশের দেয়ালে একটা বন্ধ দরজা রয়েছে, মনে হলো ওটি ভেতরে ঢোকার জন্য।
আমার অনুমান মিথ্যে নয়। খানিক পরে দরজাটা খুলে গেল। অন্য একজন নার্স মুখ বাড়িয়ে মিষ্টি স্বরে ডাকলেন, মিসেস ইমাম। আমরা দুজন উঠে দাঁড়ালাম। নার্স বললেন, আমার সঙ্গে আসুন। তাকে অনুসরণ করে করিডোর দিয়ে হেঁটে একটি ঘরে গিয়ে ঢুকলাম। যেতে যেতে লক্ষ্য করলাম 4-5টি ঘর রয়েছে। প্রত্যেকটি ঘরে একটি করে ডেন্টাল চেয়ার, পাশে টেবিলে নানা রকম শিশি বোতল, দেয়ালে ঝোলানো নানা রকম নল আর যন্ত্রপাতি দেখা যাচ্ছে। নার্স ঘরে ঢুকে ঘরের মাঝখানে রাখা ডেন্টাল চেয়ারটার দিকে ইঙ্গিত করে আমাকে সেখানে বসতে বললেন। আমি বসার পর তিনি চেয়ারটা একটা লেভার টিপে পিছনে হেলিয়ে দিলেন। আমার গলার পরিয়ে দিলেন একটা পাতলা কাগজের তোয়ালে। দ্য ডক্টর উইল বি উইথ ইউ ইন এ মোমেন্ট বলে নার্সটি বেরিয়ে দরজাটা টেনে লাগিয়ে দিয়ে গেলেন। জামি ঘরের কোণে রাখা একটা গোল ছোট্ট রিভলভিং টুলে বসে রইল। কারো মুখে কোনো কথা নেই। আমি ঘরের চারপাশ তাকিয়ে দেখলাম। ঘরের দেয়াল, কার্পেট, আসবাব সবই কেমন ঝকঝক তকতক করছে। একটা দেয়ালে মাঝারি মাপের পেইন্টিং ঝুলছে। এইরকম ঘরে বসা মাত্র মন ভালো হয়ে যায়, ভয় ডর কমে যায়। একটু পরে ডাক্তার ম্যাকেন্টিস এলেন। মাঝারি উচ্চতার, মধ্যবয়সী, হাসি খুশি মানুষ। খুব আন্তরিক সুরে অনর্গল কথা বলে যাবার অভ্যাস দেখলাম। আমার মুখের ভিতরটা ভালোভাবে পরীক্ষা করে বললেন, বায়োপসি করার আগে সঠিক করে কিছু কথা বলা যাবে না। তবে মিসেস ইমাম, আপনার মাড়ি আর দাঁতের চেহারা দেখে মনে হচ্ছে আপনার ক্যান্সার হয়নি। শুনে মন থেকে যেন পাষাণ ভার নেমে গেল। হে ঈশ্বর, তাই যেন হয়। বায়োপসি করার জন্য দাঁতের গোড়া থেকে একটুখানি মাড়ি কেটে নিতে হবে। আমি বললাম, যে দাঁত দুটো নড়ছে ও দুটোর জন্য খেতে অসুবিধা হচ্ছে, ও দুটো তুলে ফেললে হয় না? ডাক্তার ম্যাকেন্টিস বললেন, তাই হবে। তিনি বায়োপসি করার জন্য 3 সপ্তাহ পরের একটা ডেট দিতে চাইলেন। আমি বললাম, বায়োপসিটা তাড়াতাড়ি করে ফেললে ভালো হতো নাকি? যদি ক্যান্সারই হয়ে থাকে বলতে যাচ্ছিলাম, তাহলে দেরি করা ঠিক হবে না। কিন্তু ডাক্তার আমার কথা শেষ করতে না দিয়ে বলে উঠলেন, বিলিভ মি মিসেস ইমাম, ক্যান্সার আপনার হয়নি। আমি তো সবসময় এই মুখের ক্যান্সারই দেখি। আপনার মাড়ির যা অবস্থা দেখতে পাচ্ছি, তাতে এটা কিছুতেই ক্যান্সার হতে পারে না। আমি গো ধরে বসলাম। তা না হয় না হলো, তবু 3 সপ্তাহ দেরি করার দরকারটা কি? আপনি এখনই তো বায়োপসিটা করে নিতে পারেন। ডাক্তার আমার অজ্ঞতায় শুধু একটু হাসলেন। সদয় কণ্ঠে বললেন, আমাকে এক্ষুনি একটা জরুরি অপারেশন করতে যেতে হবে। আমার সহযোগী ডাক্তার লেবজেকও আজ খুব ব্যস্ত। আমি এমনিতে আছি ভালো মানুষ, কিন্তু মাঝে মাঝে আমার ঘাড় তেরা হয়ে যায়। আমি আমার গো ছাড়লাম না। ডাক্তারকে অনুরোধ উপরোধে জিদ করে বায়োপসির অ্যাপয়েন্টমেন্ট 1 সপ্তাহ পরের একটা তারিখ করে নিলাম। 1 সপ্তাহ পরে ডাক্তারের চেম্বারে গিয়ে শুনলাম ডাক্তার ম্যাকেন্টিস হাসপাতালে জরুরি অপারেশনে ব্যস্ত। তার সহযোগী ডাক্তার লেবজেক আমার দাঁত তুলে বায়োপসির জন্য একটুখানি মাড়ি কেটে নেওয়ার কাজটি সম্পন্ন করবেন। ডাক্তার লেবজেক এলেন। ইনি ডাক্তার ম্যাকেন্টিসের চেয়ে বয়সে তরুণ, মাথায় অনেক লম্বা, অনেক বেশি স্বাস্থ্যবান। ডাক্তার লেবজেক প্রথমে ব্যাখ্যা করে বললেন তিনি কী করতে যাচ্ছেন। তিনি প্রথমে একটা ইঞ্জেকশন দেবেন আমার দাঁতের গোড়া অবশ করার জন্য। তারপর তিনি দাঁত দুটো তুলবেন এবং দাঁতের গোড়ার মাড়ি থেকে একটুখানি টুকরো কেটে তুলবেন বায়োপসির জন্য। শুনতে শুনতে হঠাৎ নার্ভাস বোধ করলাম। যদি ইঞ্জেকশনে ঠিকমতো অবশ না হয়, যদি দাঁত তুলতে বিষম ব্যথা লাগে। দেখি কি, আমার চেয়ে ডাক্তার কিছু কম নার্ভাস হননি। তার পেশেন্টের ব্যথা লাগলে পেশেন্টের চেয়ে তারই যেন বেশি মাথা ব্যথা। ইঞ্জেকশন দেওয়ার পর দাঁত তোলার আগ পর্যন্ত যে কয়টি মুহূর্ত, তার স্থায়িত্বকাল মনে হয় অনন্ত। সেই অনন্তহীন সময়টুকু পেরিয়ে ডাক্তার সাঁড়াশি হাতে নিয়ে আমার মুখে হা করিয়ে দাঁতগুলো তুললেন এবং সঙ্গে সঙ্গে সহর্ষে বলে উঠলেন, উই ডিড ইট, উই ডিড ইট। আমেরিকার ডাক্তারদের এই এক অদ্ভুত অভ্যাস, সবসময় রোগীকে নিজের সঙ্গে যুক্ত করে কথা বলবেন।
তাদের ধারণা এতে রোগী খুব নিরাপদ এবং আত্মিক বোধ করে। এ নিয়ে আবার ঠাট্টাও চালু আছে এদেশে। যেমন ডাক্তার রাউন্ডে এসে রোগীকে জিজ্ঞেস করছেন, হাউ আর ইউ টুডে? চেম্বার থেকে চলে আসার আগে জিজ্ঞেস করলাম, বায়োপসির রেজাল্ট জানা যাবে কবে? জবাব পেলাম 3 সপ্তাহ পর। 3 সপ্তাহ? এত দেরি লাগবে? আবারও জবাব পেলাম, বায়োপসি করতে এতটাই সময় লাগা দস্তুর। সর্বনাশ! জিদ করে আগে অ্যাপয়েন্টমেন্ট না নিলে বায়োপসির ফলাফল জানতেই তো 1.5 মাস লেগে যেত। যাকগে, এখন তো আর কিছু করার নেই। বায়োপসির রেজাল্ট জানার জন্য সময়টা আর এগিয়ে আনা যাবে না জেদ করে, তাতে রেজাল্ট ভণ্ডুল হয়ে যেতে পারে। এখন এই 3 সপ্তাহ খাও দাও বেড়াও, ভাবনা চিন্তাহীন হয়ে ফুর্তি করো। তাছাড়া ডাক্তার ম্যাকেন্টিস তো দরাজভাবে বলেই দিয়েছেন ক্যান্সার হবার সম্ভাবনা খুব কম। মিসেস ইমাম, আই হ্যাভ ব্যাড নিউজ ফর ইউ। এবার আর উই নয়, রোগীর সঙ্গে একাত্মবোধ করে আমরা নয়, এবার সরাসরি তুমি। তোমার ক্যান্সার হয়েছে, আমাদের নয়। ঢাকার ডাক্তারের মন্তব্য, ক্যান্সার হওয়া বিচিত্র নয় থেকে শুরু করে এখানে আজকে ডাক্তারের মুখ থেকে এই রিপোর্ট শোনা অবধি সময়ে মুখে বহুজনকে বহুবার অবলীলায় বলেছি আমার ক্যান্সার হতে পারে, ক্যান্সার হওয়া বিচিত্র নয়। ডাক্তাররা ক্যান্সার বলে সন্দেহ করছেন, কিন্তু মনের অর্ধচেতন অবচেতন স্তরে কি সত্যি সত্যি ভেবেছি আমার ক্যান্সার হবে? ভাবিনি বলেই এরকম অবলীলায় বলতে পেরেছি। এখন ডাক্তারের মুখে এই কথা শোনার পর চুপ করে ডাক্তারের মুখের দিকে তাকিয়ে রইলাম, কোনো কথা বলতে পারলাম না। আজ এত বছর পর মনে হচ্ছে সেদিন কি আমার অবস্থাটা বাজ পড়া তালগাছের মতো হয়েছিল। নির্জন অন্ধকার প্রান্তে তালগাছ দাঁড়িয়েছিল। হঠাৎ তীব্র বিদ্যুৎ ঝলকে মুহূর্তের মতো জন্য চরাচর উদ্ভাসিত করে বাজ নেমে এলো তালগাছের মাথার উপরে, একেবারে শেকড় পর্যন্ত দগ্ধ করে দিয়ে গেল। তক্ষুনি বোঝা গেল না কি মহা সর্বনাশটা ঘটে গেল। গাছটা আগের মতোই দাঁড়িয়ে রইল, কেবল তার সবুজ পাতাগুলো পুড়ে কুঁকড়ে কালো হয়ে গেল। তার ভিতরের সব প্রাণরস শুকিয়ে তাকে একখণ্ড পোড়া কাঠ বানিয়ে দিল। সেদিন ডাক্তারের চেম্বার থেকে বাড়ি ফিরে শান্ত মাথায় ভাবতে বসলাম, এদেশে চিকিৎসার খরচ অসম্ভব বেশি, তাই সবাই চড়া প্রিমিয়ামে হেলথ ইন্স্যুরেন্স করে রাখে। আমার তো হেলথ ইন্স্যুরেন্স নেই, চিকিৎসার যাবতীয় খরচ আমাকেই বহন করতে হবে। বিদেশে এত ডলার পাবো কোথায়? জামির আবার বর্তমান চাকরি নেই। ও যে কোম্পানিতে চাকরি করত সেই কোম্পানির মিশিগান থেকে উঠে সাউথ ক্যারোলাইনা চলে গেছে। জামি মিশিগান ছেড়ে চলে যেতে চায়নি, কারণ ওর 3 মামা, 1 খালা, শ্বশুর শাশুড়ি, শ্যালক শ্যালিকা সবাই এখানে। তাই সে চাকরিটাই ছেড়ে দিল। ভেবেছিল আরেকটা চাকরি সহজেই জুটিয়ে নেবে। সেটা এদেশে খুব সহজ ব্যাপার না। কিন্তু দেশে যে কিছুদিন থেকে অর্থনৈতিক মন্দা শুরু হয়েছে সেটার কথা মাথায় আসেনি জামির। চাকরি ছাড়ার পর দেখে আরেকটা চাকরি সে সহজে পাচ্ছে না, কারণ সারা আমেরিকায় বেকারত্বের হার যেখানে 9%, শুধুমাত্র মিশিগান স্টেটেই সেই হার 14%। এরকম অবস্থায় জামিই বা কোথা থেকে দেবে এই হাতি পোষার খরচ? তাছাড়া এখনও যেন পুরোপুরি বিশ্বাস হতে চাচ্ছে না যে আমার সত্যি সত্যি ক্যান্সার হয়েছে। কোথাও কোনো ভুল হয়নি তো? বায়োপসি করার সময় আমার স্যাম্পল অন্য কারো স্যাম্পলের সঙ্গে উল্টোপাল্টা হয়ে যায়নি তো? দূর, কী সব আবল তাবল ভাবছি। যে শুনবে সেই বকা দেবে আমায়। আমি তবু খুঁতখুত করতে করতে লাগলাম, একটা সেকেন্ড ওপিনিয়ন নিলে হতো না? এদেশে কোনো জটিল রোগ নির্ণয়ে দ্বিতীয় একজন ডাক্তারের মতামত নেওয়া খুবই স্বাভাবিক ব্যাপার। শামু বলল, তা নেওয়া যেতে পারে। একটা বোন স্ক্যান করে দেখা ভালো। বোন স্ক্যান করলে বোঝা যাবে আমার মাড়ির ক্যান্সারের চোয়ালের হাড়েও ছড়িয়েছে কিনা। চোয়াল ছাড়াও শরীরে অন্য কোথাও হাড়ে ক্যান্সার থাকলে তাও ধরা পড়বে। সেন্ট জোসেফ মার্সি হাসপাতালে বোন স্ক্যানের ব্যবস্থা করা হলো।
আমার আরেক ভাই ডাক্তার মোশাররফ আহমেদ মাদু সেন্ট জোতে কাজ করে। বোন স্ক্যানের সময় সে একবার উকি দিয়ে গেল, বুবু কোনো চিন্তা করবেন না, স্ক্যানিং শেষ হলে বাড়ি চলে যান। রিপোর্ট ডক্টর ম্যাকেন্টিসের কাছে পাঠাবার আগে আমি একবার দেখে নেব, রাতে ফোনে আপনাকে জানাবো। চোয়ালের হাড়ের মধ্যেও ক্যান্সারের জীবাণু খানিকটা ঘাঁটি দখল করে বসেছে। মাদু বলল, একটু যেন আর্থ্রাইটিসের ভাব দেখা যায়, তবে তেমন কিছু নয়, খুবই সামান্য একটুখানি আভাস মাত্র, ও নিয়ে চিন্তা করবেন না। মানুষ ভবিষ্যৎ দেখতে পায় না, তাই সেই 1982 সালে ধারণাও করতে পারেনি যে ওই আর্থ্রাইটিসের আভাসটুকু 5 বছর পরে গায়ে গতরে শক্তিশালী হয়ে আমাকে কাবু করে ফেলবে। তখন আর্থ্রাইটিসের কথা কে ভাবে? তখন ক্যান্সার নিয়ে সবার মাথা খারাপ হবার জোগাড়। ডাক্তার ম্যাকেন্টিস ব্যাখ্যা করে বলেছেন কিভাবে চিকিৎসা হবে। ক্যান্সারের মতো মারাত্মক ঘাতক রোগের আজ পর্যন্ত কোনো ঔষধ আবিষ্কার করা সম্ভব হয়নি। এখন পর্যন্ত অপারেশনই হচ্ছে ক্যান্সার নিরাময়ের সর্বোৎকৃষ্ট চিকিৎসা। যেহেতু মারিও চোয়ালে আমার ক্যান্সার বেশি দূর ছড়ায়নি, সেজন্য অপারেশন করে ওটা নির্মূল করা সম্ভব। আর যেহেতু ডান চোয়ালের নিচে গলার লিম্ফ গ্ল্যান্ডগুলো ফোলা দেখায় এবং ওগুলোর মাধ্যমে ক্যান্সার জীবাণু নিচে নেমে সারা শরীরে ছড়িয়ে পড়ার সম্ভাবনা, সেহেতু ওই লিম্ফ গ্ল্যান্ডগুলোকেও কেটে বাদ দিতে হবে। তবে এই অপারেশনটা ডাক্তার ম্যাকেন্টিস করবেন না, করবেন ঘাড় গলার বিশেষজ্ঞ ডাক্তার জ্যাক। তার ফি আলাদা। এই 2 ডাক্তার মিলে যে অপারেশন করবেন তার জন্য আমাকে 10-12 দিন হাসপাতালে থাকতে হবে। হাসপাতালের কেবিন ভাড়া দৈনিক $380। তাছাড়া প্রতিদিন যত ডাক্তার এসে দেখবেন প্রত্যেকের আলাদা ফি। যতবার এক্স-রে, ব্লাড, ইউরিন, স্টুল ইত্যাদি পরীক্ষা করা হবে প্রতিবার প্রত্যেকটির আলাদা চার্জ। বাড়ি ফিরে দ্বিতীয় দফায় মাথা ঠান্ডা করে ভাবতে বসলাম। তারপর সিদ্ধান্ত নিলাম, এদেশে অপারেশন করাবো না, ঢাকা ফিরে গিয়ে হোমিওপ্যাথিক চিকিৎসা করাবো।